হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 সাজেশন ভিডিওর পার্ট 2। কথা না বাড়িয়ে চলো আমি শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 1, এবার আমরা করছি ধারক ও ধারকত্ব অধ্যায় থেকে। ওকে, এইখানে একটু লাইটের সমস্যা হতে পারে, এর জন্য সরি। কি লেখা আছে দেখো, C1 ও C2 ধারকত্বের দুটি বস্তুতে সমপরিমাণ কিউ আধান রয়েছে, তাদের পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলে সাধারণ বিভব কত হবে? একদম সিম্পল কোশ্চেন। সাধারণ বিভব দুটি ধারক যার ধারকত্ব দেওয়া আছে C1 C2 এবং দুটি বস্তুতে সমপরিমাণ কিউ আধান দেওয়া হয়েছে। ওকে, তো এটার সমাধান আমরা কিভাবে করব? সাধারণ বিভবের যে রাশিমালা সেটা কি হয় স্যার? সাধারণ বিভব, আচ্ছা, সাধারণ বিভব V সমান সমান মোট আধান বাই মোট ধারকত্ব। ওকে, এই ফর্মুলাটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের সব রাশিমালাগুলো দেওয়াই আছে। C1 হলো ধারকত্ব আর সমপরিমাণ আধান দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে C1 V1 C2 V2 এটা না লিখে আমাদের হাতে যেহেতু টোটাল আধানটাই আছে, তাহলে আমরা C1 V1 এর বদলে এখানে লিখব Q আর এটাতেও লিখব Q। এরপরে C1 প্লাস C2 সমান সমান 2Q বাই C1 প্লাস C2। এটা গেল আমাদের উত্তর। যদি আধানের বদলে বিভব দেওয়া থাকতো তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতাম, তাহলে এখান থেকে আমরা সরাসরি এইখানে জাম্প করে যাব। ওকে, মোট আধান বাই মোট ধারকত্ব। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 2। কি বলা হয়েছে? একটি সমান্তরাল পাত ধারকের পাতের ক্ষেত্রফল 314 সেন্টিমিটার স্কোয়ার এবং এরা 1 সেমি পুরু কাচের পাত দ্বারা পরস্পর অন্তরিত আছে। এই ধারকের সমান ধারকত্ব বিশিষ্ট একটি গোলকের ব্যাসার্ধ কত? যেখানে দেওয়া আছে কাচের পরবৈতিক ধ্রুবক K = 8। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এইখানে দেখো সমান্তরাল পাত ধারক এর ধারকত্ব দিয়ে আমাদের গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, যেখানে দুটো কনসেপ্ট একসঙ্গে মিক্স করা থাকে। আচ্ছা, তাহলে আগে সমান্তরাল পাত ধারকের যেহেতু অনেকগুলো তথ্য দেওয়া আছে, আমরা সেটা বের করে নিই। দেখো, এটা সেন্টিমিটার স্কোয়ার, এটা সেন্টিমিটার, তাহলে সিজিএস যে ইউনিট সেটা আমরা ব্যবহার করব। তাহলে সিজিএস পদ্ধতিতে একটা সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব সেটা কত হয়? C = K আলফা, অর্থাৎ পাতের ক্ষেত্রফল 4π/d। ওকে, 4π/d, ডিটা হলো পাতদ্বয়ের মধ্যে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা কত বেরোবে? যেখানে এই K দেওয়া আছে কত? 8, আলফা ক্ষেত্রফল 314, এরপর 4 × 3.14 আর ডিটা হচ্ছে 1, ডিটা হলো 1। তাহলে আমরা কি করতে পারি? এই দশমিকটা তুললে এখানে একটা 100 পাবো, এই 314 কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে যাবে 2, তাহলে থাকছে স্যার আমাদের 200 সেন্টিমিটার, 200 ESU ইউনিট, যেহেতু আমরা ধারকত্ব বের করব, বা স্ট্যাট ফারাড এটাও বলতে পারি, স্ট্যাট ফারাড। ঠিক আছে, এটা কার সমান হবে? একটা গোলকের ধারকত্বের সমান হবে, তাই তো? একটা গোলকের ধারকত্বের সমান হবে। এবার আবার আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে গোলকের যে ধারকত্ব সেটা তার ব্যাসার্ধের সমান। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সিজিএস পদ্ধতিতে গোলকের ধারকত্ব ব্যাসার্ধের সমান, তাই না? অতএব আমরা বলতে পারি যে R সমান সমান কী হবে? C। তাহলে এটা হয়ে গেল আমাদের 200 সেন্টিমিটার।
এই গেল আমাদের 2 নম্বর। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3। 3 নম্বরে কী বলা হয়েছে স্যার, একটি সমান্তরাল পাত ধারকের ডি ইজিক্যাল টু 2 সেন্টিমিটার, এদের মধ্যে 1 সেমি বেদ বিশিষ্ট একটি যার পরবর্তী ধ্রুবক কে ইজিক্যাল টু 5 পাত প্রবেশ করালে প্লেট দুটির দূরত্ব কি হবে যাতে ধারকত্ব একই থাকে। আচ্ছা, এখানে কিন্তু দুটো কন্ডিশনের কথা বলা হয়েছে, তাই না? একটা পাত ধারক যার ডি দেওয়া আছে এবং মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বে 1 সেমি বেদ বিশিষ্ট একটা কাচের প্লেট, একটা পাত প্রবেশ করানো হলো, প্লেট প্রবেশ করানো হলো। তাহলে এবার দূরত্ব কি করলে ধারকত্ব একই থাকবে? তো এটা আমরা ক্লিয়ার করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে দুটো কন্ডিশন কি স্যার, একটা হচ্ছে প্রাথমিক ধারকত্ব আর একটা হলো এই প্লেট প্রবেশ করানোর পর ধারকত্ব। তাহলে দুটো ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব। আর আমাদের যে পাতের ক্ষেত্রফল এখানে দেওয়া নেই, আমরা ক্ষেত্রফলটা ধরে নেব, যে ধরি পাতের যে ক্ষেত্রফল সেটা হলো আলফা। কোশ্চেন নম্বর 3 লিখব, ধরি পাতের ক্ষেত্রফল সেটা হলো আলফা। এরপর আমরা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী যে কন্ডিশনটা আমাদের দেওয়া হয়েছে, আগে দুটো ফর্মুলা আমরা লিখি। নর্মালি একটা সমান্তরাল পাত ধারকের জন্য এসআই পদ্ধতিতে ধারকত্বের যে রাশিমালা সেটা আমরা লিখব, সেটা কি কে এপসাইলন নট আলফা বাই ডি। এবং এটা কার সমান হবে, এটা সমান হবে যখন এর মধ্যে একটা 1 সেমি বেদ বিশিষ্ট 5 পরাবৈতিক ধ্রুবক বিশিষ্ট একটা প্লেট প্রবেশ করাবো, সেটার সমান। সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, এটা হয় কে এপসাইলন নট আলফা বাই ডি মাইনাস টি প্লাস টি বাই কে। ওকে, এইটা গেল আমাদের ফর্মুলা যখন এর মধ্যে আমরা কোনো পাত প্রবেশ করাবো। এবার এখান থেকে আমাদের বের করতে হবে স্যার কোনটা, এই ডিটা বের করতে হবে, যে পরবর্তীকালে দূরত্ব যেটা, এটাকে আমরা ডি ড্যাশ বলে দিলাম যেহেতু এটা ডি লিখেছি। পরবর্তীকালে এই দূরত্ব কত হবে। তাহলে এখান থেকে অনেকগুলো কেটেই যাবে। দেখো যে কে এপসাইলন নট আলফা, এটা তো একই, তাই না? এটা বায়ু মাধ্যমের জন্য, এটা বায়ু মাধ্যমের জন্য, এগুলো কেটে গেল। তাহলে এখানে কি থাকছে 1, আর আমাদের যে ডি সেটা দেওয়া আছে 2, প্রাথমিক যে ডি সেটা 2। পরবর্তীকালে ডিটা কত হবে সেটা আমরা বের করব। এখানে থাকছে 1, এবার ডি ড্যাশটা আমরা বের করব। আর আমাদের টি কত দেওয়া আছে, এই যে 1 সেন্টিমিটার, 1 প্লাস 1 বাই, আর পরবর্তী ধ্রুবক কে দেওয়া আছে 5। এবার কি করি, যে কোনাকুনি গুণ করে দিই, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, ডি মাইনাস 1 প্লাস 1 বাই কে ইজিক্যাল টু 2। ও এটা তো বসিয়ে দিতে হবে, এখানে 5 বসিয়ে দিই, এখানে 5 বসিয়ে দিই, এটা 5টা বসিয়ে দিলাম। এরপরে ডি ড্যাশটা আমরা বের করব, এগুলোকে এই পারে নিয়ে যাব, 2 প্লাস 1 মাইনাস 1 বাই 5। তাহলে এটা লসাগু করলে হবে 5, 10 প্লাস 5 মাইনাস 1, তার মানে 15 থেকে একবার 14 বাই 5। এটাকে ভাগ করলে কত হয়, 14 বাই 5, 2.8 সেন্টিমিটার। তাহলে পরবর্তীকালে ডিস্টেন্সটা কত হবে স্যার আমাদের 2.8 সেন্টিমিটার, যাতে এই সমান্তরাল পাত ধারকের প্রথমে যে ধারকত্ব ছিল এবং পাত প্রবেশ করানোর পর যে ধারকত্ব সেটা একই থাকবে। ওকে, মানে এইখানে সিম্পলি কথাটা হচ্ছে দুটো ফর্মুলা আমাদের জানতে হবে। এরপর আমি চলে গেলাম কোশ্চেন নম্বর 4। এখানে কি বলা হয়েছে, সমান্তরাল পাত ধারকের প্লেট দুটির মধ্যে আকর্ষণ বল। এটাও কিন্তু ভিভিআই একটা কোশ্চেন, যে সমান্তরাল পাত ধারকের মধ্যে প্লেট দুটোর মধ্যে যে আকর্ষণ বল সেটা কত হয়। বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। আমরা একটা সমান্তরাল পাত ধারকের যে প্লেট দুটো সেটাকে অসীম ধরে নিয়ে গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারবো। কোশ্চেন নম্বর 4, তাহলে লিখছি যে গাউসের উপপাদ্য
ব্যবহার করে এই সমান্তরাল পাত ধারকের প্লেটের জন্য যে ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা কি হবে, ই ইজিক্যাল টু আমরা জানি সিগমা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, যেখানে সিগমা হলো প্লেটের আধান ঘনত্ব। এবার এই আধান ঘনত্ব সমান সমান কি, কিউ বাই প্লেটের ক্ষেত্রফল। তাহলে সিগমার জায়গায় আমরা কিউ বাই এ লিখতে পারি। তাহলে সিগমার জায়গায় আমরা লিখব কিউ বাই 2a এপসাইলন নট। এটা হলো প্রত্যেকটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান কিউ এর সাপেক্ষে। এরপরে আকর্ষণ বল, তাহলে এফ সমান সমান আবার আমরা কি জানি, কিউ ই, তাই না? এফ সমান সমান কিউ ই, ফান্ডামেন্টাল ফর্মুলা। ই পেয়ে গেছি, কিউ হচ্ছে প্রত্যেকটা প্লেটের মধ্যে যে আধান থাকবে সেটা। অতএব এফ ইজিক্যাল টু কিউ ইন্টু এটা বাই 2a এপসাইলন নট। অতএব এটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন নট। এই গেল আমাদের উত্তর। তাহলে সমান্তরাল পাত ধারকের প্লেট দুটোর মধ্যে যে আকর্ষণ বল সেটা হবে কিউ স্কোয়ার বাই 2a এপসাইলন। এরপরে আমি শুরু করছি কোশ্চেন নম্বর 5। কি বলা হয়েছে, অসীম সংখ্যক ধারক যাদের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড ও 8 মাইক্রোফ্যারাড শ্রেণীতে যুক্ত, এদের তুল্য ধারকত্ব কত হবে? তাহলে অসীম সংখ্যক ধারকের জন্য শ্রেণীতে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব এর ফর্মুলা আমরা ব্যবহার করব। কোশ্চেন নম্বর 5, তো আমরা কি জানি 1/c ইজিক্যাল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 প্লাস 1/c4 ডট ডট করে চলতে থাকবে। এবার এই c1 c2 c3 এর ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো বসাবো। 1/1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 ডট ডট করে চলতে থাকবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমরা এই যে সিরিজটা পেলাম সেই সিরিজটাকে যোগ কীভাবে করব। তাহলে এর ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। সেটা কি হয়, 1/1 মাইনাস 1/2। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, 1/2 মাইনাস 1/2। এই 2টা চলে যাবে উপরে, তাহলে থাকবে 2/1। অতএব 1/c সমান সমান এটা। অতএব c ইজিক্যাল টু 2/1 সমান সমান এটা হচ্ছে 1/2। তাহলে আমরা পেলাম 0.5 মাইক্রোফ্যারাড। ওকে, এরপর আমি চলে যাবো কোশ্চেন নম্বর 6। 6 নম্বরে কী বলা হয়েছে, 10 ইএসইউ তড়িতাদান দেওয়ার ফলে একটি ধারকের বিভব 0 থেকে 150 ভোল্ট হলো ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা, এবার সঞ্চিত শক্তির রাশিমালা আমাদের ব্যবহার করতে হবে। কোশ্চেন নম্বর 6, আমরা জানি ধারকের জন্য যদি আধান আর বিভব দেওয়া থাকে তাহলে সঞ্চিত শক্তির কোন রাশিমালা আমরা ব্যবহার করব, ইউ ইজিক্যাল টু হাফ কিউ ভি, এটা ব্যবহার করব। তাহলে কিউ কত দেওয়া আছে, সিজিএসে কিউটা দেওয়া আছে, তাহলে সিজিএসটাই লিখি আমরা, ইন্টু 10, আর ভি দেওয়া আছে এসআই 150 ভোল্ট। তাহলে 150 একে সিজিএসে করতে হলে আমরা 1/300 দিয়ে গুণ করব। তার মানে এটা দিয়ে এটাকে কেটে গেল 2। তাহলে থাকছে উপরে 10 নিচে 4, এটা দিয়ে ভাগ করলে 2.5। এত ইএসইউ বিভব, সঞ্চিত শক্তি ইউ বের করছি সঞ্চিত শক্তি, তাহলে আর গিয়ে বেরোবে আর্ক, কেমন 2.5 আর্ক। এই গেল আমাদের 6 নম্বর কোশ্চেন। এরপরে আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে, 3 মাইক্রোফ্যারাড, 9 মাইক্রোফ্যারাড ও 18 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টি ধারকে একবার শ্রেণী সমবায় আর একবার সমান্তরাল সমবায় যুক্ত করলে ধারকত্বের অনুপাত কত হবে? আচ্ছা, এটাও ভালো কোশ্চেন, যেখানে একবার 3টি ধারকের শ্রেণীতে আর একবার সমান্তরালে যুক্ত করে আমাদের ধারকত্বটা নির্ণয় করে তাদের অনুপাতটা বের করতে হবে। কোশ্চেন নম্বর 7। তাহলে প্রথমে আমরা কি দেওয়া আছে, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের জন্য করি শ্রেণী সমবায়। তাহলে এই ক্ষেত্রে তুল্য ধারকত্ব কি হয়, 1/c ইজিক্যাল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এবার এটা আছে 1/3 প্লাস 1/9 প্লাস 1/18। লসাগু করলে হয়ে গেল 18, এটা 6, এটা 2, এটা 1, তার মানে 9/18। অতএব c ইজিক্যাল টু 18/9 সমান সমান 2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এরপরে সমান্তরালে যখন সমান্তরালে যুক্ত করব সেই ক্ষেত্রে তুল্য ধারকত্ব কী হবে, c ইজিক্যাল টু c1 প্লাস c2 প্লাস c3। তার মানে
কত কত দেওয়া আছে 3 + 9 + 18 যোগ করলে হয়ে গেল 18 9 27, 27 আর 3 30, 30 মাইক্রোফ্যারাড। অতএব অনুপাত, আচ্ছা এটাকে আমি লিখলাম C1, এটাকে C2, অতএব C1 অনুপাত C2, এটা 2:30, তাহলে অনুপাত করলে হবে 1:15। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 7। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 8। 8 নম্বরে কি বলা হয়েছে, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ করা হয় এবং মাঝের দূরত্ব অর্ধেক করা হয় তবে ধারকের ধারকত্ব কি হবে, মানে আগের তুলনায় কি হবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, কি হবে। এবার প্রাথমিক ধারকত্বটা আগে আমরা লিখে দিই, যে এই যে সমান্তরাল পাত ধারক আছে যার ধারকত্ব C দেওয়া আছে, আমরা সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দূরত্ব একটা ধরে নেব এবং পাতের ক্ষেত্রফল ধরে নেব। কোশ্চেন নম্বর 8, আমরা জানি সমান্তরাল পাত ধারকের জন্য যে ধারকত্ব C = K∈0 α/d, যেখানে আলফা হলো পাতের ক্ষেত্রফল আর ডি হলো পাতদের মধ্যবর্তী দূরত্ব। এরপরে কি করা হয়েছে, পাতের ক্ষেত্রফল দ্বিগুণ করা হলো আর মাঝের দূরত্ব অর্ধেক করা হলো। সেই ক্ষেত্রে C' হবে K∈0, আলফাটা কি করা হয়েছে দ্বিগুণ 2 আলফা, আর ডিটা কি করা হয়েছে d/2, দূরত্ব অর্ধেক। তার মানে K∈0 α/d, আর এখানে একটা 2 আছে আর এই 2টাও চলে যাবে উপরে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা হলো C এর সমান, C ইন্টু এদিকে 4, তার মানে কত গুণ বৃদ্ধি পাচ্ছে, 4 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ আগের তুলনায় 4 বেশি হয়ে যাবে, 4 গুণ বেশি হয়ে যাবে। আগে যদি C ছিল তাহলে এখন পাবো আমরা 4C। এরপরে আমরা দু একটা ডায়াগ্রাম সংক্রান্ত অঙ্ক দেখে নিব। এরপর তাহলে আমি দুটো ডায়াগ্রাম সংক্রান্ত অঙ্ক আলোচনা করছি। বলা হয়েছে এই যে ডায়াগ্রাম যার প্রত্যেকটা ধারকের ধারকত্ব C C C C C, এর জন্য P আর Q বিন্দুর তুল্য ধারকত্ব কত হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু অংশে দুটো ধারক কি সমবায়ে যুক্ত আছে, সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, ফলে এর জন্য তুল্য ধারকত্ব কত হবে, এর জন্য তুল্য ধারকত্ব হবে 2C। আবার এইটুকু অংশে দুটো ধারক কোন সমবায়ে আছে, এরাও সমান্তরাল সমবায়ে আছে, তাহলে এটা হবে 2C। তাহলে এর পরবর্তী যে ডায়াগ্রাম হবে সেটা কেমন হবে স্যার, সেটা এরকম হবে যে এইখানে এই দুটো ধারকের বদলে একটা ধারক পেলাম যেটা হবে 2C, তারপর এইটুকু অংশে আরেকটা ধারক আছে যেটা হচ্ছে C, আর এই দুটোর জন্য আমরা পেলাম একটা ধারক, সেটাও তারও ভ্যালু কত, তারও ভ্যালু হচ্ছে 2C। কেমন, এবার এই তিনটি ধারক সমান্তরাল শ্রেণী সমবায়ে যুক্ত, ফলে এর জন্য তুল্য ধারক কি হবে 1/c = 1/, এটা C ফাইনাল লিখলাম 2C + 1/c + 1/2C। এবার লসাগু করে দেব 2C, তাহলে এখানে 1, এখানে 2, এখানে 1, তাহলে আমরা পাচ্ছি 4/2C। অতএব C ফাইনাল = 2C/4, তাহলে এটা কেটে গেল, থাকবে হাফ, তাহলে এটা হচ্ছে C/2, অর্থাৎ তুল্য ধারকত্ব হবে C/2, আগেরটার অর্ধেক। এরপরে 10 নম্বর ডায়াগ্রাম। 10 নম্বর ডায়াগ্রামে দেখো বলা হয়েছে এই যে ছবি আছে এর মধ্যে তুল্য ধারকত্ব কত হবে, তাই না। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা পজিটিভ ভেবে নিই, এই পার্টটাকে যদি নেগেটিভ ভেবে নিই, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এই দুটো প্লেট এটা কিন্তু নেগেটিভ নেগেটিভ, তাহলে এইটা কোনো ধারক গঠন করবে না, শুধুমাত্র এইখানে একটা ধারক আমরা পাবো আর এইখানে একটা ধারক আমরা পাবো, তাহলে এখানে টোটাল দুটো ধারক আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে দুটো ধারক সমান্তরালে যুক্ত আছে, তাহলে এর জন্য যে তুল্য ধারক হয়ে যাবে C ফাইনাল = C1 + C2। এবার ধারকত্বের যে ফর্মুলা সেটা আমাদের ব্যবহার করে দিতে হবে, K∈0 α/d + K∈0 α/d, আর প্লেটের ক্ষেত্রফল একই, সেটা ধরে নিতে হবে। তাহলে এটা পাবো আমরা 2K∈0 α/d, এই গেল আমাদের অ্যান্সার।
ওকে, এরপর আমরা এই অধ্যায় সংক্রান্ত কিছু ইনফরমেশন জেনে নেব। এরপর আমরা দেখছি এই অধ্যায়ের কিছু ইনফরমেশন। কি বলা হয়েছে, ব্যাটারি সংযুক্ত থাকা অবস্থায় সমান্তরাল পাত ধারকের মাঝখানে একটি পরাবৈদ্যুতিক পদার্থ যার পরাবৈদ্যুতিক ধ্রুবককে পাত প্রবেশ করানো হলে বা ঢোকানো হলে কি হবে, ধারকের পাত দুটির বিভব পার্থক্য এই ক্ষেত্রে একই থাকবে, ধারকত্ব কে টাইমস বৃদ্ধি পাবে, তড়িৎ ক্ষেত্র একই থাকবে, আধান ও সঞ্চিত শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বিভব প্রভেদ আর তড়িৎ ক্ষেত্র একই থাকবে, ধারকত্ব বৃদ্ধি পাবে কে টাইমস, আর আধান সঞ্চিত শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপর দেখো দ্বিতীয়, ধারকের ব্যাটারি সংযোগ বিচ্ছিন্ন করে, এবার আগে ছিল সংযুক্ত থাকা অবস্থায়, এখন ব্যাটারি বিচ্ছিন্ন করে এরপরে পাত যার পরাবৈদ্যুতিক ধ্রুবককে প্রবেশ করানো হলো, সেই ক্ষেত্রে কী হবে, আধানের কোনো পরিবর্তন হবে না, এই ক্ষেত্রে আধান কনস্ট্যান্ট থাকবে, ধারকত্ব কে টাইমস এক্ষেত্রেও বৃদ্ধি পাবে, বিভব প্রভেদ হ্রাস পাবে, সঞ্চিত শক্তি হ্রাস পাবে। কমন, এটা খুব ইনফরমেটিভ। এরপর আমরা চলে যাব নেক্সট অধ্যায়। এরপর আমি শুরু করলাম তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। এই অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন নম্বর 1 কি বলা হয়েছে, টি সময়ে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ দিয়ে কিউ পরিমাণ আধান অতিক্রান্ত হয়, যদি কিউ ইজিক্যাল টু 5t² + 4t + 3 হয় তবে টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে তড়িৎ প্রবাহ কত হবে। আচ্ছা, কিউ দেওয়া আছে, আই বের করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে স্যার, ডিফারেন্সিয়েশন করতে হবে। কোশ্চেন নম্বর 1, কোশ্চেন নম্বর 1 লিখবো আমরা আই ইজিক্যাল টু ডি কিউ বাই ডিটি ইজিক্যাল টু ডি বাই ডিটি। এইখানে আমাদের যেটা কিউ দেওয়া আছে সেটা বসাবো। কত দেওয়া আছে, 5t² + 4t + 3। এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 5 × 2t এইটার করলে, আর এইটাতে 4 আর t এর জন্য হয়ে গেল 1 আর এটা হয়ে গেল 0, তাহলে আমরা পাচ্ছি 10t + 4। এবার সময়টা কত দেওয়া আছে, 10 সেকেন্ড, অতএব আই টি ইজিক্যাল টু 10 সেকেন্ডে আমরা কি পাবো, 10 × 10 + 4 = 104 ইউনিট। আচ্ছা, ইউনিট দেওয়া নেই, তার মানে আমরা এত ইউনিট লিখে দেব। ওকে, কুলম টুলম দেওয়া ছিল না। এই গেল আমাদের 1 নম্বর। তারপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 2। 2 নম্বরে কী বলা হয়েছে দেখো, যদি আই ইজিক্যাল টু 3t² + 2t + 5 হয় তবে t ইজিক্যাল টু 0 সেকেন্ড থেকে t ইজিক্যাল টু 5 সেকেন্ড সময়ে তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে। এবার আই দেওয়া আছে, আই, সেখান থেকে তড়িৎ আধান বের করতে হবে, তাহলে উল্টো প্রসেস করতে হবে। কমন, এবার করতে হবে আমাদের ইন্টিগ্রেশন। কোশ্চেন নম্বর 2, এবার আমরা লিখবো তাহলে কিউ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন, সময়টা 0 থেকে t টু আই ডিটি ইজিক্যাল টু ইন্টিগ্রেশন 0 to t, আই এর মান কত, আচ্ছা এটা দেওয়া আছে তাই তো, তাহলে 3t² + 2t + 5 dt। এবার ইন্টিগ্রেশন করব, তাহলে এটা হচ্ছে 3টা কমন গেল, এটা হবে t³/3 লিমিট হচ্ছে 0 to t, এরপর প্লাস 2t এর ইন্টিগ্রেশন কী হয়, t²/2 লিমিট 0 to 2 প্লাস, আর এটা হচ্ছে 5, এবার ডিটি এর জন্য কী হবে, শুধু t, আর লিমিট 0 to 2। ওকে, এরপরে এই 3 কেটে যাবে, এই 2 কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে, টি এর বদলে আমি একবার 2 বসাবো, একবার 0 বসাবো, তাহলে 2 বসালে তো আমরা ভ্যালু পাবো, 0 বসালে তো 0 হয়ে যাবে, সেই জন্য ওটা আর বসানোর দরকার নেই, শুধু আমরা টি এর বদলে 2 বসাবো, তাহলে এটা পাবো 2³
প্লাস এখানে কত পাবো, এখানে পাবো 2 এর স্কোয়ার প্লাস এখানে কি পাবো 5 ইন্টু 2 পাবো। তার মানে এটা হয়ে যাচ্ছে স্যার আমাদের 2 এর কিউব মানে 8, এটা হলো 4, এটা হলো 10। তাহলে টোটাল আমরা পাচ্ছি 12 10 22 ইউনিট। হ্যাঁ 22 ইউনিট। এটা গেল আমাদের কোশ্চেন নম্বর 2। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 3। কী বলা হয়েছে দেখো, একটি পরিবাহীর রোধ 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 16 ওহম এবং 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 20 ওহম। পরিবাহীটির রোধের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে, দুটো টেম্পারেচারের জন্য রোধগুলো দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা যে উষ্ণতা বৃদ্ধিতে রোধের পরিবর্তন সেই ফর্মুলাটা ব্যবহার করব। কোনটা? কোশ্চেন নম্বর 3, আর টি ইজিক্যাল টু আর নট 1 প্লাস আলফা টি, যেখানে আলফা হলো রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আমাদের এই ফর্মুলাটা দুবার অ্যাপ্লাই করতে হবে। একবার যখন রোধ কত বলা হয়েছে 16, আর নট 1 প্লাস আলফাটা বের করব, আর টেম্পারেচারটা প্রথমে হচ্ছে 15 ডিগ্রি ইন্টু 15, এটা 1 নম্বর। আর 2 নম্বর কোনটা? 2 নম্বর হয়ে গেল আমাদের এটা, যখন রোধ 20 আর নট 1 প্লাস আলফা আর টেম্পারেচার এবার 100, এটাকে বলবো 2 নম্বর। তাহলে আমরা যদি 2 ডিভাইডেড বাই 1 করে দিই তাহলে কি পাবো, 20/16 ইন্টু আর নট 1 প্লাস আলফা ইন্টু 100 বাই আর নট 1 প্লাস আলফা ইন্টু 15। তাহলে এবার এটা কেটে যাবে, এখানে থাকছে আমাদের 5, এখানে থাকছে 4। এরপরে কোনাকুনি গুণ করব, 5 দিয়ে এটাকে গুণ করব, তাহলে এটা হবে 5, আর এটা হয়ে যাচ্ছে 15 ইন্টু 5, 15 5 75 আলফা, আর এদিকে কত হবে, এটা হবে 4 প্লাস এটা দিয়ে গুণ করলে 400 আলফা। আচ্ছা, এইটা চলে যাবে এই পারে, এটা চলে আসবে এই পারে, তার মানে এখানে 5 মাইনাস 4, আর এদিকে 400 মাইনাস 75 আলফা। আচ্ছা 400 আলফা মাইনাস 75 আলফা, এখানে থাকলো স্যার 1, আর এখানে থাকলো 325 আলফা। অতএব আলফা ইজিক্যাল টু 1/325 পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এটা উত্তর পার ডিগ্রি সেলসিয়াস -1, এটার উত্তর এভাবেই দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 4 নম্বরে কী বলা হয়েছে দেখো, 1 mm² প্রস্থচ্ছেদের একটি তামার তার, এটা হচ্ছে 0.1 এম্পিয়ার প্রবাহ মাত্রা বহন করছে, তারে মুক্ত ইলেকট্রনের তাড়না বেগ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তাড়না বেগ দিয়ে একটা অঙ্ক থাকবেই, যেখানে আমাদের ইলেকট্রনের যে সংখ্যা ঘনত্ব n ইজিক্যাল টু দেওয়া আছে 8.4 ইন্টু 10⁻28 মিটার পার মিটার কিউব। তাহলে বোর্ডটা ক্লিয়ার করে দিলাম। এবার তাড়না বেগ অর্থাৎ ড্রিফট ভেলোসিটি এর রাশিমালাটা কি হয়, 4 নম্বর, vd ইজিক্যাল টু I/NEA, এটা হলো আমাদের ড্রিফট ভেলোসিটি বা তাড়না বেগের রাশিমালা। সব রাশিমালাগুলো এক এক করে আমরা বসাবো। আইটা কত দেওয়া আছে 0.21, এনটা হলো এটা 8.4 ইন্টু 10⁻28। আচ্ছা ই ইলেকট্রনের যে আধান সেটা আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19। আর হচ্ছে এই যে ক্ষেত্রফলটা দেখো কিসে দেওয়া আছে mm², এই জায়গাটায় সমস্যা, mm² থেকে আমাকে মিটারে আসতে হবে। তার মানে দেখো যে আমাদের যে 1 mm এটা সমান কত 10⁻³ মিটার, 10⁻³ মিটার, তার উপরে স্কোয়ার, তাই না? তাহলে 10⁻³ এর উপরে স্কোয়ার, তাহলে এটা কত হয়ে গেল 10⁻⁶। তার মানে এইখানে আমাদের বসাতে হবে অ্যাকচুয়ালি 10⁻⁶।
1 mm স্কোয়ারকে মিটার স্কোয়ারে কনভার্ট করলে আমরা পাবো 10⁻⁻6 মিটার স্কোয়ার। বুঝে গেছে? এরপরে তো ক্যালকুলেশনটা সিম্পল হয়ে যাবে। আচ্ছা, আগে লিখি 0.218.4 ইন্টু, আর এগুলো যদি আমরা ক্যালকুলেশন করে নিই 1.6টা লিখে দিলাম। এখানে আছে 10⁻28, 28টা পজিটিভ, আর এখানে 19টা আর 6টা, তার মানে হয়ে গেল 25টা, থাকবে 10⁻3। এই দশমিক তুলে দিলে এখানে 10, এই দশমিক তোলার জন্য এখানে 10, তার মানে এটা 100 হয়ে গেল, আর এই দশমিক তুলে দিলে এখানে একটা 100। তাহলে কি থাকছে স্যার? এটা দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারি, 21 4 84। তাহলে উপরে হচ্ছে আমাদের, আচ্ছা আর একটা কাজ করতে পারি যে এই 4 দিয়ে তো 100কে কাটা যাবে, তার মানে এটা হয়ে গেল 25। তাহলে এটা থাকছে 25/16, আর এটা হচ্ছে 10⁻3 আর 10⁻2, তার মানে 10⁻5, এটা চলে যাবে উপরে 10⁻⁻5। এবার এটাকে ভাগ করতে হবে, তাছাড়া উপায় নেই। এটাকে ভাগ করলে আমরা যেটা পাই 1.56 ইন্টু 10⁻⁻5। আমরা বের করছি তাড়না বেগ। তাড়না বেগের ইউনিট কী হবে? বেগের ইউনিটের সমান। তাহলে আমাদের হয়ে গেল মিটার পার সেকেন্ড, তাই না? আমরা এসআই পদ্ধতিতে করেছি, মিটার পার সেকেন্ড। এই হলো 4 নম্বর অঙ্কের সমাধান। কমন। এরপর কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? একটি 0.1 m দৈর্ঘ্যের পরিবাহীর দুই প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো যদি ইলেকট্রনের সচলতা 5.6 × 10⁻6 মিটার স্কোয়ার ভোল্ট -1 সেকেন্ড -1 হয়, তাহলে তাড়না বেগ কত হবে? এবারও তাড়না বেগ নির্ণয় করতে হবে, কিন্তু এবার ইলেকট্রনের সচলতার সাপেক্ষে। তাহলে ফর্মুলাটা কি হয় স্যার? কোশ্চেন নম্বর 5, এই ক্ষেত্রে আমাদের তাড়না বেগের জন্য যে ফর্মুলা সেটা হয়ে যায় VD = μe। ওকে, এটা হলো এবার তাড়না বেগের রাশিমালা। এবং মিউ কে আমরা আবার কি লিখতে পারি? V/L, তাই না? অতএব মিউ এর মান এটা বসাবো 5.6 × 10⁻⁻6, আর আমাদের V দেওয়া আছে 5, আর L দেওয়া আছে 0.1। তাহলে এই 0.1-এর দশমিকটা তুললে এখানে হয়ে যাবে 10, তার মানে 5 দিয়ে এটাকে গুণ করব আর 10টা এখানে গুণ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে স্যার আমাদের 5 6 30, হাতে থাকলো 3, 5 5 25, 3 28, 28.0 × 10⁻⁻5। উত্তরটা 2.8 দিয়ে দেওয়া আছে, তার মানে একটা 10 এখান থেকে বের করে নেব। তাহলে এটা হলো 2.8 × 10⁻⁴ এত মিটার পার সেকেন্ড। এই গেল আমাদের কোশ্চেন নম্বর 5। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 6। কি বলা হয়েছে? দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ও রোধাঙ্কের অনুপাত 1:3। অপেক্ষাকৃত সরু তারটির রোধ 10 ওহম হলে অন্যটির রোধ কত হবে? কমন। তাহলে এটা আমরা অনুপাতের নিয়মে করে নেব। কোশ্চেন নম্বর 6, রোধের যে সাধারণ রাশিমালা সেটা আমরা কি জানি? R = ρL/A। কমন। তাহলে R1/R2 = ρ1 L1/A1 ইন্টু A2, নিচেরটা উল্টে যাবে, ρ2 L2। এবার একই জাতীয় রাশিমালাগুলোকে আমরা এক জায়গায় রাখবো, ρ1/ρ2 ইন্টু L1/L2 ইন্টু A2/A1 হবে। তাহলে A2 আর A1কে আমরা পাই R1, উপরে R2টা আছে, A2টা আছে, তাহলে R2 এর স্কোয়ার, নিচে পাই R1 এর স্কোয়ার। এই পাই কেটে গেল। এবার ρ1/ρ2, এই যে অনুপাতগুলো দেওয়া আছে দৈর্ঘ্য, ব্যাসার্ধ আর রোধাঙ্কের, সেগুলো আমরা বসাবো। ρ1/ρ2 কত? 1/3। L1/L2 কত? দুটো দৈর্ঘ্যের অনুপাত 1/3। এবং R1/R2, ব্যাসার্ধ দেওয়া আছে R1/R2, আমাদের এইখানে আছে কি দেখো? R2/R1। তাহলে এটা উল্টে যাবে, 3/1 তার স্কোয়ার। তাহলে এটা কি হলো? 1/9 ইন্টু 9/1, 9 কেটে গেল, থাকলো 1। অর্থাৎ আমরা বলতে পারি যে R2 = হবে R1। যদি R1 10 হয় তাহলে R2টাও কত হবে? 10 ওহম।
ওকে, এই গেল আমাদের 6 নম্বর কোশ্চেনের উত্তর। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 7। কী বলা হয়েছে, 1 ওহম ও 2 ওহম রোধ বিশিষ্ট অসীম সংখ্যক রোধযুক্ত যে বর্তনী তার তুল্য রোধ কত হবে। ওকে, এই হলো আমাদের বর্তনীটা। আমাদের বলেছে এই যে বর্তনী, তার তুল্য রোধ কত হবে। এটা এ পয়েন্ট, এটাকে আমরা বলবো বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা কি করব, যে ধরে নেব এই যে বর্তনীটা আমাদের হাতে রয়েছে তার তুল্য রোধ কত, আর। হ্যাঁ, তাহলে এরপরে একটা পয়েন্ট আমরা কল্পনা করব এই বিন্দুতে সি আর ডি। দেখো যে যদি আমরা এই সি পয়েন্ট এবং ডি পয়েন্ট এর পরবর্তী অংশটার কথা ভাবি, এদিকেও তো অসীম সংখ্যক রোধ রয়েছে, তাহলে এরও তুল্য রোধ কত হবে, আর গোটা বর্তনীটা যদি অসীম সংখ্যক রোধ দিয়ে গঠিত হয়, তার তুল্য রোধ যদি আর হয়, তাহলে সি আর ডি বিন্দুর পরবর্তী অংশের যে রোধ সেটাও কত হবে, আর। তাহলে এর যে পরবর্তী বর্তনী সেটা কেমন হবে, সেটা হবে এইরকম। এটা ব্যাটারি, এইখানে একটা আমাদের 1 ওহম রোধ, এটা 2 ওহম রোধ, এবং এই সমস্ত অংশের যে তুল্য রোধ সেটা হলো, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, সেটা হলো আর। আর এটা হচ্ছে আমাদের 2 ওহম, আর এটা হলো 1 ওহম। ঠিক আছে, এই গেল আমাদের সিম্পল সার্কিট। এবার এর জন্য তুল্য রোধ আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো সমান্তরালে যুক্ত, আর এর সঙ্গে ওই এর যে তুল্য রোধ সেটা শ্রেণীতে যুক্ত থাকবে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে আগে আমরা এই দুটো সমাধান করে নিই, যে দুটো সমান্তরালে যুক্ত আছে। তাহলে লিখব যে 2 ওহম ও আর এর তুল্য রোধ, সেটাকে লিখলাম R1 ইজিক্যাল টু 1/2 প্লাস 1/r ইজিক্যাল টু কত হয়ে যাবে, এটা 2r, আর এটা হবে r প্লাস 2। তাহলে r ইজিক্যাল টু 2r/r প্লাস 2। এরপরে সমস্ত বর্তনীটার যে রোধ সেটা কি হবে, অর্থাৎ বর্তনীর রোধ এটা হয়ে যাবে। তাহলে স্যার আমাদের আর ফাইনাল ইজিক্যাল টু এই 1 ওহম রোধ, আর এর সঙ্গে এটা শ্রেণীতে যুক্ত থাকবে। এর পরবর্তী যদি ডায়াগ্রামটাও আমরা করি, এইখানে ব্যাটারি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এইটা হলো 1 ওহম রোধ, আর এইটা হলো এরপর তুল্য রোধ যেটা হলো R1। তাহলে এই দুটো রোধ শ্রেণীতে যুক্ত, অতএব 1 প্লাস R1, অতএব আর ফাইনাল ইজিক্যাল টু 1 প্লাস R1টা কত, R1টা হয়ে গেল এই যে এটা 2r/r প্লাস 2 সমান সমান এটা হয়ে গেল। তাহলে আমাদের 2 প্লাস r প্লাস 2r/r প্লাস 2। এবার এই যে আর ফাইনাল, এই আর ফাইনালটাকে আগেই আমরা কত ধরেছিলাম, আর সমস্ত বর্তনীর যে তুল্য রোধ সেটা আর। এবার একটু জায়গা লাগবে, তাই এই দিকটা আমি এবার ক্লিয়ার করে দিলাম। তাহলে এর বদলে আমরা কি লিখতে পারবো, এই আর ফাইনালের বদলে আর ইজিক্যাল টু এটা আর প্লাস 2 প্লাস এটা হচ্ছে 2r/r প্লাস 2। এটাকে যোগ করে দিলে আমরা পেয়ে যাব 3r প্লাস 2/r প্লাস 2। এরপরে কোনাকুনি গুণ করব, তাহলে কি হবে, এটা দিয়ে গুণ করে দিলে r স্কোয়ার প্লাস 2r ইজিক্যাল টু 3r প্লাস 2। এগুলোকে এদিকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে আর স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে একটা -r প্লাস 2 ইজিক্যাল টু 0। এরপরে এর মধ্যসহগ বিশ্লেষণ করে আমরা আর এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এটা হলো আর স্কোয়ার মাইনাস, এটাকে আমরা করছি মাইনাস কত 2r, হ্যাঁ মাইনাস 2r প্লাস r ইজিক্যাল টু 2। এখানে আর কমন নিব, আর মাইনাস 2, 1 কমন নিব, সরি এটাকে, আচ্ছা
এটা এদিকে আসলে তো মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এখানে 1 কমন নিলে আর মাইনাস 2 ইজিক্যাল টু 0 ইজিক্যাল টু 0। এরপর এটা হলো তাহলে আর মাইনাস 2, এটা আর প্লাস 1 ইজিক্যাল টু 0। অতএব আমরা পেয়ে যাব আর ইজিক্যাল টু 2 অথবা আর ইজিক্যাল টু -1। তাহলে রোধের মান তো -1 হতে পারে না, তাহলে উত্তর হবে কোনটা? এটা, আর ইজিক্যাল টু 2 ওহম। তাহলে উত্তর যেটা ফাইনাল আমাদের বেরোলো সেটা হচ্ছে আর কত বেরোবে? 2 ওহম। আর ইজিক্যাল টু 2 ওহম। এই গেল আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, এরপর আমরা এই অধ্যায় সংক্রান্ত কিছু ইনফরমেশন দেখে নেব। এরপর আমরা দেখে নেব এই অধ্যায় থেকে কিছু ইনফরমেশন। নাম্বার 1 কি বলা হয়েছে দেখো, একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলে তার আয়তন যদি স্থির থাকে তাহলে রোধ 2% বাড়বে। কমন। 2 নম্বর কি বলা হয়েছে, আর রোধের একটি তারকে টেনে n গুণ করা হলে নতুন রোধ আর ড্যাশ সমান সমান কত হয়ে যাবে? আর ড্যাশ সমান সমান হয়ে যাবে n স্কোয়ার আর, অর্থাৎ আগের n স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, আর যেমন একটা উদাহরণ এখানে আমরা দেখে নেব, আর রোধের একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে, তাহলে নতুন রোধ কত হবে? এই ফর্মুলাতে বসাবো আর ড্যাশ ইজিক্যাল টু n স্কোয়ার, মানে দ্বিগুণ করা হয়েছে তার মানে 2 স্কোয়ার আর, তাহলে 2 স্কোয়ার সমান সমান হয়ে যাবে 4 গুণ। এরপরে দুটি তারের রোধ R1 ও R2 এবং রোধের তাপীয় গুণাঙ্ক α1 α2 এদের শ্রেণীতে যুক্ত করলে রোধের তাপীয় গুণাঙ্ক, এটা অ্যাকচুয়ালি একটা ম্যাথ ছিল, সেটাকে আমি ইনফরমেশনে কনভার্ট করে দিয়েছি। এটা তোমরা মনে রেখে দিও, তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। α1 R1 প্লাস α2 R2 বাই R1 প্লাস R2 কমন। এরপরে দেখো এটাও একটা অঙ্ক, n সংখ্যক আর রোধকে শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ হয় x, এবং ওই n সংখ্যক রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হয় y। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক সেটা জিজ্ঞাসা করা হয়েছে। দেখো n সংখ্যক রোধকে যখন শ্রেণীতে যুক্ত করব সেই ক্ষেত্রে আমরা তুল্য রোধ পেয়ে যাব r/n, এবং যখন সমান্তরালে যুক্ত করব n সংখ্যক রোধকে যখন আমরা শ্রেণীতে যুক্ত করব তখন পেয়ে যাব nr সরাসরি যোগ, আর যখন আমরা সমান্তরালে যুক্ত করব তখন পেয়ে যাব r/n। তাহলে এদের গুণ করলে এই n তো কেটে যাচ্ছে, তাহলে থাকছে শুধুমাত্র আর স্কোয়ার, তার মানে এক্স ওয়াই ইজিক্যাল টু আর স্কোয়ার। বুঝা গেছে? তাহলে এইগুলো আমাদের এই অধ্যায়ের কিছু ইনফরমেশান। এরপর আমরা দেখে নেব কিছু ডায়াগ্রামিক কোশ্চেন। এরপর আমরা এই তড়িৎ প্রবাহ ওহমের সূত্র থেকে কিছু বর্তনী দেখে নেব। তার আগে দেখো এই ইনফরমেশনটা ছুটে গেছিলো, এটা আমরা দেখিনি। কোষের মিশ্র সমবায়ের জন্য যে প্রবাহ মাত্রা রাশিমালা I ইজিক্যাল টু mne, যেখানে m হলো সারির সংখ্যা, n হলো প্রতিটি সারিতে কয়টা করে ব্যাটারি আছে, বাই m ক্যাপিটাল আর প্লাস n স্মল আর হলো কোষের অভ্যন্তরীণ রোধ, আর ক্যাপিটাল আর বহির্বর্তনীর রোধ। কমন। এবং I ম্যাক্স কখন হবে তার যে শর্তটা, স্মল ক্যাপিটাল আর ইজিক্যাল টু n আর, ওকে, n স্মল আর। এরপর আমরা এই যে বর্তনী 3-4টা অঙ্কন করেছি সেগুলো কিভাবে সহজে সমাধান করতে পারবো দেখে নেব। বলা হয়েছে এখানে এ বি এর মধ্যে তুল্য রোধ বের করতে। তাহলে দেখো যদি আমরা এই এ প্রান্তটাকে দেখি আর উপরের তারটাকে দেখি, এইখানে কিন্তু কোনো রোধ নেই, তাহলে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এই পয়েন্টটাকেও আমরা এ বলে ভাবতে পারি, দুটোই হচ্ছে এ পয়েন্ট। কেমন? তাহলে এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটাকে আমরা বি পয়েন্ট বলতে পারি। তাহলে প্রত্যেকটা রোধ দেখো এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি, এই পয়েন্টগুলোর মধ্যে যুক্ত। তাহলে এটা সহজেই আমরা বুঝতে পারছি যে একই পয়েন্ট থেকে যদি অনেকগুলো রোধ যুক্ত থাকে তাহলে তারা সব সময় কী হবে স্যার, সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে এর যে ফাইনাল সার্কিট সেটা এরকম হবে। এটা হলো আমাদের এ পয়েন্ট, আর এটা হলো আমাদের বি পয়েন্ট, এই হলো আমাদের 3টা রোধ, প্রত্যেকটার মান আর আর আর। ঠিক আছে? তাহলে 3টা রোধ সমমানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে একদম ডাইরেক্ট উত্তর কীভাবে করতে পারবো আমরা, আর ফাইনাল ইজিক্যাল টু আর বাই এন, যতগুলো থাকবে তত দিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, নাহলে সমাধান করে তোমরা দেখতে পারো। আচ্ছা,
এরপরে এই যে বর্তনীটা আছে সেখানেও দেখো বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে। তাহলে বাইরের বিন্দুগুলোকে যদি দেখি আমরা এই বাইরের পরিধিটাকে, সেইখানে কিন্তু কোনো রোধ নেই, রোধগুলো কোথায় আছে, ভিতরে আছে। তাহলে আমরা এটাকে যদি বি বলতে পারি, এটাকেও বি বলবো, এটাকেও বি বলবো, এটাকেও বি বলবো। তার মানে রোধগুলো আসলে এ টু বি পয়েন্টগুলোর মধ্যে যুক্ত। তার মানে সিম্পল ভাষায় হলো যে এটা আমাদের এ পয়েন্ট, এখান থেকে 4টা রোধ বেরোয়েছে আর বি পয়েন্টে গিয়ে যুক্ত হয়েছে। এই হলো প্রত্যেকটা রোধ। এটা আমাদের বি পয়েন্ট, এটা আমাদের এ পয়েন্ট। এবার প্রত্যেকটা রোধ আর 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 আর, তাই না? তাহলে ফাইনাল কত হবে, আর বাই এখানে 3 হবে, আর বাই 4। যদি 4টা থাকে তাহলে 4, যদি 3টা থাকে তাহলে 3। এরপরে এই বর্তনীটা, তো এর জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। এই বর্তনীটায় যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের আকৃতি, 3টা রোধ এইভাবে যুক্ত আছে। তাহলে এখান থেকে যখন কারেন্টটা পাস হবে, এই দুটো রাস্তা পাবে, একটা এই দিকে যেতে পারে, একটা এই দিকে যেতে পারে। কিন্তু এই দিকে যে কারেন্টটা যাবে সেটা সেম কারেন্ট যাবে, এই রোধ দিয়ে যতটা কারেন্ট যাবে এই রোধ দিয়েও অতটা কারেন্ট যাবে। তাহলে এই দুটো রোধ শ্রেণীতে যুক্ত এবং এর সঙ্গে এটা সমান্তরালে যুক্ত। তাহলে এর যে সেকেন্ড ডায়াগ্রামটা সেটা কেমন হবে, সেটা হবে এরকম, এইখানে একটা রোধ, এইখানে একটা রোধ, আর এইদিকে একটা রোধ, এইভাবে। তাহলে এটা আর দুটো আর ছিল, এটা আর এটাও আর, তার মানে এটা হয়ে যাবে আমাদের 2R। তাহলে একটা হলো আমরা পেলাম আর ফাইনাল যখন আমরা লিখবো তাহলে 1/r ফাইনাল ইজিক্যাল টু 1/2r প্লাস এর সঙ্গে একটা আর, সমান্তরালে আমরা এইভাবে যোগ করব। তাহলে 1/r ফাইনাল ইজিক্যাল টু 2r বাই এটা হলো 1, এটা হলো 2, তার মানে 3/2r। অতএব আর ফাইনাল ইজিক্যাল টু 2r/3। এটা হলো আমাদের এর জন্য উত্তর। এরপরে আমি চলে গেলাম আমাদের ফোর্থ ডায়াগ্রাম। এই যে এটা দেওয়া আছে, দেখো এখানে 3টা লুপ দেওয়া আছে এবং এখানে 9 ভোল্টের ব্যাটারি। এটা 3 ওহম, 8 ওহম, 2 ওহম, 8 ওহম, 2 ওহম, 4 ওহম, নিচে 2 ওহম, 2 ওহম, 2 ওহম। ওকে, এবার বলা হয়েছে যে এই 4 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বের করতে, অন্যটাও বের করতে বলতে পারে। তাহলে এই যে সার্কিটটা স্বাভাবিকভাবে দেখে মনে হতে পারে যে এটা আমরা কেভিএল বা কেসিএল এই দুটো অ্যাপ্লাই করে সমাধান করব, তাতে কিন্তু অনেক জটিল জটিল ইকুয়েশন তৈরি হবে। তাহলে এই যে 3 ডায়াগ্রাম বিশিষ্ট আমাদের সার্কিট, সেটা কিন্তু ওহমের সূত্রের সাহায্যেই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমি কিভাবে এটা ওহমের সূত্রের সাহায্যে সমাধান করছি। তাহলে উপরেরগুলো আমি ক্লিয়ার করে দিলাম। এর যে নেক্সট ডায়াগ্রাম, আচ্ছা ভিডিওটা চালু আছে, এর যে নেক্সট ডায়াগ্রাম সেটা কি হবে, সেটা হবে এরকম। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে 2 ওহম, 4 ওহম আর 2 ওহম, এই 3টা তো শ্রেণীতে যুক্ত। এটা আমরা স্বাভাবিকভাবে সবাই বুঝতে পারছি। এইখান থেকে যে কারেন্টটা বের হবে সেটা এই রোধ দিয়ে যা যাবে, এই রোধ দিয়ে একই যাবে। তার মানে এই 3টা শ্রেণীতে যুক্ত। তাহলে এই 3টার বদলে 3টা কত হচ্ছে, 2, 4 আর 2 = 8। তার মানে এই দিককার রোধটা হচ্ছে টোটাল 8। এই 8-এর সঙ্গে এই 8 সমান্তরালে যুক্ত। তাহলে এর পরবর্তী ডায়াগ্রামটা এরকম হতে পারে। এটা হলো ব্যাটারি, এটা 3 ওহম, এইখানে 8 ওহম, এইখানে একটা 2 ওহম, তারপরে এইটা আবার 8 ওহম, এইটা, ঠিক আছে। আর এই যে 3টা, এটা আবার একটা 8 ওহম, তার মানে এইটাও 8 ওহম, এটাও 8 ওহম, এটা 2 ওহম, এটা 2 ওহম, এটা হলো 8 ওহম, এটা 3 ওহম আর এটা 2 ওহম। এটা 9 ভোল্টের ব্যাটারি। এবার দেখো এই দুটো 8 ওহমের রোধ, এবার দুটো সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালের জন্য ফর্মুলাটা আমি কি বললাম, R/N। কয়টা যুক্ত, দুটো, তার মানে R/2
তাহলে কত হয়ে যাবে 8/2 = 4। তাহলে এই দুটোর জন্য আবার আমরা কত পেয়ে যাবো স্যার 4। তাহলে এর পরবর্তী ডায়াগ্রামটা কি হবে, এটা 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 তারপরে এটা থাকবে। আর এই দুটোর জন্য এবার আমরা একটা পেয়ে যাব 4 ওহমের রোধ। হ্যাঁ, এটা হয়ে গেল 4 ওহম, এটা 2 ওহম থাকবে, এটা 2 ওহম থাকবে, এটা হলো 8 ওহম, এটা 3 ওহম, আর এটা হলো 2 ওহম। এটা 9 ভোল্টের ব্যাটারি, 9 ভোল্টের ব্যাটারি। আচ্ছা, এটা আবার প্রথম ডায়াগ্রামটার মতো হয়ে যাচ্ছে না? দেখো যে এটা 2 4 2, তার মানে টোটাল হয়ে গেল 8। এর সঙ্গে এটা আবার সমান্তরালে যুক্ত এই 8টা। তাহলে আমরা শেষমেশ এর পরবর্তী যে ডায়াগ্রামটা সেটা একবারে করে দিচ্ছি। তার মানে এটা হলো 8, এই 8-এর সঙ্গে এই 8 সমান্তরালে যুক্ত। তাহলে রেজাল্টেন্ট আমরা কত পাই? 4 পাই। দুটো 8 সমান্তরালে যুক্ত থাকলে হাফ হয়ে যায়, তাই না? তাহলে আমরা পেয়ে যাব 4। তার মানে ফাইনাল যে একদম ডায়াগ্রামটা হবে সেটা হবে এইরকম। এইখানে একটা 3 আছে, আর এইখানে আমরা পেয়ে যাব ফাইনাল একটা 4, এইখানে একটা 2 থাকবে। এটা হয়ে যাবে 4, এটা হবে 3, আর এটা হবে 2। এবার এটা হচ্ছে 9 ভোল্টের ব্যাটারি। তাহলে দেখো যে টোটাল যে বর্তনীর রোধ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3, 2 আর 2। তার মানে মোট রোধ যেটা আমরা পাবো সেটা কত স্যার? সেটা হয়ে গেল 9 ওহম। 3 2 5 আর 4 9 ওহম। আর ব্যাটারি দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে 9 ভোল্ট। অতএব প্রবাহ মাত্রা কত? মোট যে প্রবাহ মাত্রা সেটা, এখান থেকে যে কারেন্টটা বের হবে প্রবাহ মাত্রা, সেটা হচ্ছে সেটাকে আই বললাম আমি, আই = V/R। ভিটা হচ্ছে 9/9 = 1 এম্পিয়ার। তাহলে এখান থেকে যে কারেন্টটা বেরোবে সেটা হয়ে যাবে আমাদের 1 এম্পিয়ার। এরপর আমাকে বলতে পারে যে এই 2 ওহমের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বের করো, অথবা এই 4 ওহমের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বের করো, যেখান থেকে বের করতে বলুক না কেন এবার আমরা বের করতে পারবো। দেখো এখান থেকে তাহলে আমাদের যে কারেন্টটা বের হলো, এইখান থেকে যে কারেন্টটা বের হলো এইখান থেকে, সেটা কত? সেটা হচ্ছে 1 এম্পিয়ার। এখান থেকে 1 এম্পিয়ার বের হয়েছে। এবার এখানে যখন আসবে এই পয়েন্টটাকে আমি বলে দিলাম সিডি। এটা এ বি, এটা সিডি, এটা ইএফ, এটা জিএইচ, এভাবে নাম দেওয়া হলো। এই যে এইখানে যখন আসবে তাহলে কারেন্টটা দুটো রাস্তা পাবে, একটা এদিকে আর একটা এদিকে। তো এই দিককার যে সমস্ত বর্তনীর রোধ সেটা আমরা কত পাচ্ছি? এর পরবর্তী ডায়াগ্রাম আমরা এটা মনে করতে পারি, যদি এই সমস্তগুলো ক্যালকুলেশন করে নিই, মানে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের সিডি পয়েন্ট। হ্যাঁ, তো এর সাপেক্ষে এই তিনটার যে রোধ সেটা কত পাবো আমরা? 2 4 আর 2 8, আর এদিকে একটা 8। তো এইখানে যে 1 এম্পিয়ার কারেন্ট আসবে সেটা এদিকেও পাবে 8 ওহম রোধ, এদিকেও পাবে 8 ওহম রোধ। তাহলে সেটা সমানভাবে ভাগ হয়ে যাবে। অথবা আমরা কারেন্ট ডিভিশন ল অ্যাপ্লাই করেও সেটা বের করতে পারি। তার মানে যদি আমরা এই দিককার কারেন্টটাকে বের করতে চাই, এই দিককারটাকে আমরা বলে দিলাম I2, আর এই দিককারটাকে আমরা বলে দিলাম I1। তাহলে I2টা কত হবে স্যার? I2টা হয়ে যাবে আমাদের টোটাল কারেন্ট কত? 1 এম্পিয়ার। এই দিককার রোধ আর এই দিককার রোধ তো সমান, তার মানে অপোজিট রোধটা বসাতে হয় সাধারণত। এই দিককার রোধটা আমরা বসাবো, কিন্তু দুটোই যেহেতু সমান তাই 8 আর নিচে দুটো যোগ করে বসাতে হয়। ঠিক আছে? তার মানে আমি যেটা বলতে চাইছি যে এইখানে আই কারেন্ট আসলো, এইদিকে একটা রোধ R1 আর এইদিকে একটা রোধ আছে R2। হ্যাঁ, এখানে আই কারেন্ট আসলো, এখান থেকে যদি I1 যায়, এখান থেকে যদি I2 যায়, তাহলে I1 সমান কত হবে? টোটাল কারেন্ট ইন্টু R2/R1 প্লাস R2। এটা হলো ফর্মুলা, বুঝে গেছে? তো এটা আমাদের হয়ে যাবে 1 × 1/2। কেমন? এটা 8 আর যোগ করলে 16, 16কে 8 দিয়ে কেটে দেবো। আচ্ছা, আমি করেই দিচ্ছি। 1 × এখানে 8, এখানে 16, এটা দিয়ে কেটে দেবো, তাহলে থাকবে 2। তার মানে এটা পাবো 1/2, 1/2 অর্থাৎ আমরা পেয়ে যাবো 0.5। বুঝে গেছে? আচ্ছা,
এরপরে যদি বলে এই 8 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করো, তাহলে এদিক থেকে এইখানে কত কারেন্ট আসলো স্যার? এখানে আসলো আমাদের 0.5, এটা সমান সমান হয়ে গেল 0.5। তাহলে এইখানে আবার এটা ভাগ হয়ে যাবে, এটাকে বলবো I3, এটাকে বলবো I4, আবার সমানভাবে ভাগ হয়ে যাবে। তার মানে এদিকে 8 ওহম আছে, এদিকেও তো 8 ওহম আছে, তার মানে এটার আরও ভাগ হয়ে যাবে। এটা তাহলে কত হবে? 2.5। তার মানে এই যে কারেন্টটা এখানে প্রবাহিত হচ্ছে সেটা হবে 0.25 এম্পিয়ার। বুঝে গেল? তো এখানেও সমানভাবে ভাগ হবে, এখানেও সমানভাবে ভাগ হবে। এবার ব্যাপারটা বুঝে গেলে আর আমাদের এইরকম জটিল ক্যালকুলেশন করার দরকার নেই। যদি আমরা দেখে নিই একবার যে এই দিককার অংশটা রোধ আর এটা রোধ সমান, তাহলে কারেন্টটা সমান ভাগে ভাগ করে দেব। এরপর আমি শুরু করতে চললাম কেসিএল কেভিএল কির্চফ কারেন্ট ল এই অধ্যায় থেকে এমসিকিউ কিছু সমাধান। প্রথমত আমরা এই কেসিএল কেভিএল অ্যাপ্লাই করা সংক্রান্ত একটা অঙ্ক দেখে নেব। এই হলো আমাদের বর্তনী এ বি সি ডি ই এফ। এখানে 2 ভোল্টের ব্যাটারি, এখানে 2 ভোল্টের ব্যাটারি, এখানে 2 ভোল্টের ব্যাটারি, এটা 2 ওহম 2 ওহম 2 ওহম। বলা হয়েছে যে বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে। যেখান থেকে কারেন্টটা বের হয়েছে সেটা হচ্ছে এইখান থেকে আমাদের আই কারেন্টটা আমরা বের করব। এবার এই আই কারেন্টটা এইদিকে এদিকে দুভাগে ভাগ হয়ে যাবে। এদিকটাকে আমরা বলবো I1, এদিকটাকে আমরা বলবো I2। ঠিক আছে? তাহলে এই I2 কারেন্ট এদিক দিয়ে যাবে, আবার এখানে এসে প্রবেশ করে যাবে। এই I1 কারেন্ট এদিক দিয়ে যাবে, আবার এখানে এসে এটা প্রবেশ করে যাবে। ঠিক আছে? তো আমরা কেভিএল অ্যাপ্লাই করার জন্য একটা ডাইরেকশান ফিক্সড করি, এটা ঘড়ির কাঁটার ডান দিকে সবসময়। তাহলে সর্বপ্রথম আমরা এ বি সি ডি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে প্রথমত আমরা লিখছি এ বি সি ডি এ লুপ, এই লুপের জন্য আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? এখান থেকে শুরু করি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকেও তো শুরু করা যায়, এখান থেকেও শুরু করা যায়। আমরা যাচ্ছি এইদিকে, কারেন্টও আসছে এইদিকে, এই কারেন্টটা কি আই কারেন্ট। তার মানে একই দিকে যে গেলে প্লাস হয় 2I। তারপরে আমরা আসবো এইদিকে আসি আমরা কি পাচ্ছি? এইখানে একটা 2 ভোল্টের ব্যাটারি, কিন্তু এর নেগেটিভ প্রান্তটা পাচ্ছি। তাহলে নেগেটিভ প্রান্ত পেলে আমরা নেগেটিভ বসিয়ে দেবো, কোনো কথা নেই। এরপর চলে যাব এইখানে আমরা কি পাচ্ছি? 2 ওহম একটা রোধ, আর এদিক থেকে যে কারেন্ট যাচ্ছে সেটা কি স্যার? I2। তাহলে কারেন্টের ডাইরেকশানেই আমরা যাচ্ছি, তো প্লাস 2I2। আর এরপরে যখন এইখানে আসবো, এইখানে আবার একটা ব্যাটারির কোন প্রান্ত পাবো? নেগেটিভ প্রান্ত, তার মানে -2। আর কিছু নেই, এটা হয়ে গেল 0। তো এটাকে সমাধান করলে আমরা পাবো 2I - 4 প্লাস 2I2 = 0। আচ্ছা, এই পয়েন্টে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারি, তাই না? I = I1 প্লাস I2, অতএব I2 = I - I1। এটা আমরা করে রাখলাম, কখনো অ্যাপ্লাই করতে হতে পারে I2 = আচ্ছা, তারপরে আমরা এই বর্তনীতে চিত্রের মধ্যে দেখব সি বি ই এফ সি। হ্যাঁ, এটাতে CBEFC এইখানে। তাহলে এখান থেকে আমরা শুরু করতে পারি। এইখানে কোন কারেন্ট যাচ্ছে? I1। আমরা আসবো এদিকে, কারেন্টের ডাইরেকশন অপোজিটে, তার মানে -2I1। এরপরে ব্যাটারির পজিটিভ প্রান্ত +2। এরপরে আমরা যাচ্ছি এদিকে, কারেন্ট আসছে এদিকে, কোন কারেন্ট? I, তার মানে -2I। আর এরপরে ব্যাটারির পজিটিভ প্রান্ত +2 = 0। তাহলে এটা হচ্ছে -2I1 প্লাস -2I। আর এটাকে এই দুটোকে ওই পারে করে দিলে -4। তার মানে এটা হচ্ছে 2I1 - 2, এটা I, 2I = সব মাইনাসগুলো তুলে দেব, তাহলে এটা হয়ে যাচ্ছে +4। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। এবার দেখো এখানে I1 আর I, আর এখানে কি পাচ্ছি? I2 আর I। তার মানে এই I2টা আমরা চেঞ্জ করে দেব। এবার এখানে কি করছি? 2I এক কাজ করি, এই 4টাকে এই পারে নিয়ে চলে যাব, এখানে 2
I2 এর জায়গায় আমরা কি বসাবো, I মাইনাস I1, আর এই 4টা চলে আসলো এই পারে। তারপরে কি পাবো, আমরা পাবো 2i, আর এখানে একটা 2i মাইনাস 2i, তার মানে এটা হয়ে যাবে স্যার আমাদের 4i, আর মাইনাস 2i1 ইজিক্যাল টু 4। এটাকে বললাম আমি 1 নম্বর। এবার এই দুটো সমাধান করা সহজ, তাই না? তাহলে দেখো এই 2i1 এখানেও আছে 2i1, তো এটাকে সিম্পলি যোগ করে দিই তাহলেই হয়ে যাবে। 1 প্লাস 2 যদি করি, এই 2 এর নিচে আমি 1টা বসিয়ে দিচ্ছি, তাহলে একটু এদিকে লিখছি 1 প্লাস 2 আমরা করব, এটার নিচে এটা বসিয়ে দিলাম, তাহলে মাইনাস 2i1 এরপরে প্লাস 4i ইজিক্যাল টু 4। এটা মাইনাস থেকে প্লাসই হয়েছে, হ্যাঁ 4। চলো এটা কেটে গেল, এখানে থাকছে তাহলে 6i ইজিক্যাল টু 8। অতএব i ইজিক্যাল টু 8/6 মানে 4/3। i সমান সমান আমরা পেয়ে গেলাম 4/3 এম্পিয়ার। এই গেল আমাদের উত্তর। এরপরে আছে পোটেনশিওমিটারের অঙ্ক। কি বলা হয়েছে দেখো, যে একটা পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 0.1 মিটার এবং আচ্ছা এটা দৈর্ঘ্য না, এটা হবে রোধ। একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 0.1 মিটার, রোধ 15 ওহম, এটির সঙ্গে 5 ভোল্টের ব্যাটারি ও 5 ওহম রোধ সংযোগ করা হলো। যদি নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.6 মিটার হয় তাহলে প্রাথমিক কোষের তড়িৎচালক বল কত হবে? প্রাথমিক কোষের তড়িৎচালক বল জানতে চেয়েছে। তাহলে বোর্ডটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এটা আমরা কিভাবে সমাধান করব, আমরা সরাসরি এই অজ্ঞাত কোষের তড়িৎচালক বল নির্ণয় করার যে রাশিমালা সেটা ব্যবহার করব। ই নট ইজিক্যাল টু আমরা জানি L/L ইন্টু VAB, বুঝে গেছে? আচ্ছা এই যে L যেখানে নিস্পন্দ বিন্দু পাওয়া যায় সেটা হলো এই স্মল l, L ক্যাপিটাল L যেটা সেটা হলো এই টোটাল দৈর্ঘ্য, এবং VABটা আমাদের বের করতে হবে। এর জন্য আগে আমাদের এই যে পোটেনশিওমিটারের টোটাল রোধ সেটা কত, তারের রোধ এটা, আর যে ব্যাটারি সংযোগ করা হয়েছে তার রোধ 5, তাহলে মোট রোধ কত হয়ে গেল, মোট রোধ সেটা হলো 15 প্লাস 5 সমান সমান 20 ওহম। এটা হয়ে গেল মোট রোধ 20 ওহম। এরপরে প্রবাহ মাত্রা বের করতে হলে প্রবাহ মাত্রা ব্যাটারি কত 5 ভোল্ট, তাহলে 5/20 সমান সমান 1/4 এম্পিয়ার। এটা গেল আমাদের কারেন্ট। এরপরে আমরা VABটা বের করব। V ইজিক্যাল টু IR, আইটা হচ্ছে 1/4, আর আরটা কত, আরটা হলো 15, তার মানে এটা হলো 15/4 ভোল্ট। ঠিক আছে, এটা হলো VAB। VAB মানে এটাই VAB। এরপরে এই ফর্মুলাটা আমরা ওখানে অ্যাপ্লাই করে দেব। অতএব ই নট ইজিক্যাল টু কত হচ্ছে, এটা 0.6 বাই ক্যাপিটাল এলটা হলো 1 ইন্টু এটা 15/4, এই দশমিক তুলে দিলে এইখানে একটা আমরা 10 পেয়ে যাব। তাহলে এটা দিয়ে এটাকে কেটে দিই, এটা হলো 3, এটা হলো 2, এই 2 দিয়ে এটাকে কেটে দিই 3, তাহলে উপরে থাকছে স্যার আমাদের 9, নিচে থাকলো 4। এটাকে যদি এবার আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কত, 2.25, এটা কিসে বেরোবে, ভোল্ট। এই গেল আমাদের অজ্ঞাত রোধের মান। এরপর আমরা দেখছি কোশ্চেন নম্বর 3। কি বলা হয়েছে, একটি মিটার ব্রিজের প্রতিমিত বিন্দু তারের এক প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, সেই প্রান্তের সংযুক্ত রোধ যদি 15 ওহম হয় তবে অপর প্রান্তের রোধ কত হবে? আচ্ছা তাহলে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, আমরা ধরে নেব যে মিটার ব্রিজের প্রতি একক তারের দৈর্ঘ্যের যে রোধ সেটা হলো মিটার ব্রিজের প্রতি একক দৈর্ঘ্যের রোধ সেটা হলো রো। তাহলে এখান থেকে 40 সেন্টিমিটার দূরে প্রতিমিত বিন্দু পাওয়া গেল,
অতএব পি ইজিক্যাল টু হয়ে যাবে 40 ইন্টু রো সমান সমান 40 রো, এবং কিউ সেটা কত হবে, টোটাল মিটার ব্রিজ অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্য, তার মানে 100 - 40, তাহলে এটা হবে 60 ইন্টু রো। আচ্ছা, এরপরে প্রতিমিত অবস্থার শর্ত অর্থাৎ হুইস্টন ব্রিজের যে প্রতিমিত অবস্থার শর্ত সেটা আমরা ব্যবহার করব। পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস। পিটা হলো এটা 40, আরটা হলো কিউটা হলো 60 ইন্টু ই, এটাও ইন্টু ই, যদিও ই পরবর্তীকালে কেটেই যায়। আচ্ছা, আর হলো আমাদের 15 ওহম, আর এই এসটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে সহজে আমরা এস নির্ণয় করতে পারবো। এই শূন্য কেটে দাও, আর এটাকে 2 দিয়ে কেটে দিলে 2, এটাকে হলো 3। তার মানে আমরা কি পাচ্ছি স্যার, আমরা পাচ্ছি যে 2s ইজিক্যাল টু 15 ইন্টু 3, তার মানে এটা হচ্ছে 45। অতএব এস ইজিক্যাল টু 45/2 সমান সমান 22.5। এইটা গেল এত ওহম অজ্ঞাত রোধ আমরা পেয়ে গেলাম। তাছাড়া যে হুইস্টন ব্রিজ সংক্রান্ত যে অঙ্কগুলো সেটা আশা করি তোমরা সবাই পারবে, তাই এই যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করেই আমরা এটা সমাধান করতে পারবো। এরপর আমরা দেখে নেব বর্তনী সংক্রান্ত একটা অঙ্ক কি দেওয়া আছে। দেখো এখানে 2 ভোল্ট 5 ওহম, এখানে 5 ওহম 2 ভোল্ট, এখানে 2 ভোল্ট 5 ওহম। ও বিন্দুর বিভব কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নেব এই যে ও বিন্দু তার যে বিভব সেটা হলো ভি। ওকে, তাহলে এইখানে আমরা সিম্পল কেসিএল অ্যাপ্লাই করে দেবো। সেটা কেমন হবে স্যার, সেটা হবে 2 - ভি বাই রোধ প্লাস এখানেও 2 - ভি বাই রোধ প্লাস এখান থেকেও 2 - ভি বাই রোধ ইকুয়াল টু 0। তাহলে এটা লসাগু হয়ে গেল 5, এটা হলো 2 - ভি প্লাস 2 - ভি প্লাস 2 - ভি ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে গেল 6 - 3 ভি বাই 5 ইকুয়াল টু 0। তার মানে 6 - 3 ভি ইকুয়াল টু 0। অতএব 3 ভি ইকুয়াল টু 6। অতএব ভি ইকুয়াল টু আমরা পাবো 6/3 ইকুয়াল টু 2 ভোল্ট। তাহলে ভিও আমরা কত পেয়ে যাচ্ছি, 2 ভোল্টে। এই গেল আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে, এর পরবর্তী পার্ট আমরা পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ।